হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব গাছের কথার হাতে কলমে। গাছের কথা লিখেছেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু জন্ম 1858 খ্রিস্টাব্দ, মৃত্যু 1937 খ্রিস্টাব্দ। জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞান সাধক, পদার্থবিদ, জীববিজ্ঞানী। এই লেখকের জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ জগদীশচন্দ্র বিশিষ্ট সাহিত্যানুরাগী ছিলেন। তিনি 1323 থেকে 1325 বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয় 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলায় লেখা তার চিঠিপত্র পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। একের এক। জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম অব্যক্ত। জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদের প্রাণ আছে। দুইয়ের দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? লেখক যখন থেকে পাখি কীটপতঙ্গদের ভালোবাসতে শিখেছেন তখন থেকে তাদের তখন থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন। দুইয়ের দুই। ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? গাছেদের মধ্যেও মানুষের মতো সদ্গুণ দেখা যায় বা আছে। জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। লেখক অনুসরণে জীবিতের লক্ষণ হলো। এক মিনিট। জীবিতের লক্ষণ হলো তা ক্রমশ বাড়তে থাকে এবং জীবিতের গতি আছে। দুইয়ের চার। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। দুইয়ের পাঁচ। অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? অঙ্কুর বের হওয়ার জন্য মাটি, উত্তাপ ও জল প্রয়োজন। তিনের দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আগে এসব কিছুই জানিতাম না। কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে লেখক গাছের কথা কিছুই বুঝতে পারতেন না। যে গাছগুলি কোনো কথা বলে না তাদের আবার একটা জীবন আছে, মানুষের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানতেন না। তিনের দুই। ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। গাছেদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে মানুষের মতো সদ্গুণ দেখতে পাওয়া যায়। তিনের তিন। গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশ থেকে আমরা জানতে পারি গাছও মানুষের মতোই আচরণ করে। গাছেরাও মানুষের মতো আহার করে, দিন দিন বাড়ে, মানুষের মতো গাছের জীবনেও অভাব, দুঃখ, কষ্ট দেখা যায়। জীবন ধারণ করার জন্য তাদেরকে সর্বদা ব্যস্ত থাকতে হয়। কষ্টে পড়ে গাছগুলির মধ্যে কেউ কেউ চুরি ডাকাতিও করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়। গাছেদেরও একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়। মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ, তাও গাছে দেখা যায়। সন্তানের জন্য নিজের জীবনদান মানুষদের মতো গাছেদের মধ্যেও সচরাচর দেখা যায়। মানুষের সঙ্গে গাছের এত মিল আছে, তাই লেখক বলেছেন গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। তিনের চার। জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে লেখক জীবনের ধর্ম সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করেছেন। লেখক
গাছের শুকনো ডালের সঙ্গে গাছের কাঁচা ডালের তুলনা করে বলেছেন, শুকনো ডালে প্রাণ নেই, তাই তা ক্ষয় হয়, এবং কাঁচা ডালে প্রাণ আছে, তাই তার বৃদ্ধি হয় প্রতিনিয়ত। জীবিতের আর একটি লক্ষণ হলো গতি, অর্থাৎ তারা নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, লতা ঘুরে ঘুরে গাছকে জড়িয়ে ধরে। ৩-৫ নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে আমরা জানতে পারি অনেক উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। উপায়গুলি হলো, পাখিরা ফল খেয়ে দূর দেশে বীজ নিয়ে যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মে থাকে। এছাড়াও অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূরে ছড়িয়ে পড়ে। ৩-৬ লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশ থেকে আমরা লেখকের ছেলেবেলার কথা জানতে পারি। লেখক দেখতেন শিমুল ফুল যখন রোদ্রে ফেটে যায় তখন তার মধ্যে থাকা বীজ তুলার সঙ্গে উড়তে থাকে। ছেলেবেলায় তিনি এই সকল বীজ ধরবার জন্য ছুটতেন। হাত বাড়িয়ে ধরতে গেলে বাতাস তুলোর সঙ্গে বীজ অনেক উপরে নিয়ে যেত। ৩-৭ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। তাহলে উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। এখানে কতগুলি বীজের নাম লিখবে, তারা কোন ঋতুতে পাকে। আম গ্রীষ্মকাল, লিচু গ্রীষ্মকাল, কাঁঠাল গ্রীষ্মকাল, ধান শরৎকাল, যব শরৎকাল। আরো অন্য কিছু দিতে পারো যেগুলো অন্য কালে পাকে। ঠিক আছে, বসন্তকাল আছে, বর্ষার সময় বর্ষাকাল আছে, তারপরে আবার শীতকাল আছে, যেমন কুল, সেগুলো শীতকালে আমরা দেখতে পাই। অনেক ফল তো, কমলা লেবু, সেগুলো আমরা শীতকালে দেখতে পাই। ঠিক আছে, শীতকালের ফলগুলোও লিখতে পারো। ৩-৮ পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে লেখক বলেছেন, গাছের বীজ হাওয়ায় উড়ে লোকচক্ষুর আড়ালে চলে গিয়ে মাটিতে মিশে যায় এবং পৃথিবী মায়ের মতো তাকে কোলে তুলে নেয়। মাটি সেই বীজকে যত্ন করে রাখে, পরে উত্তাপ ও জল পেলে সেই বীজ থেকে চারা গাছ জন্মায়। মা যেমন তার সন্তানকে যত্ন সহকারে লালন পালন করে, সেইভাবে মাটি বীজের যত্ন সহকারে সংরক্ষণ করে এবং সঠিক সময়ে তার থেকে চারা গাছ জন্মায়। তাই তাকে এখানে কি বলেছে, মাতা, পৃথিবীকে মাতার মতো মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে। ৩-৯ প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে লেখক বীজ হইতে গাছ জন্মানোর প্রয়োজনীয় শর্ত বর্ণনা করেছেন। লেখক বলেছেন, প্রত্যেক বীজ থেকে গাছ জন্মাবে কিনা তার নিশ্চয়তা নেই। হয়তো কোনো বীজ কঠিন পাথরের উপর পড়লো, তার থেকে গাছ জন্মানো সম্ভব নয়। বীজ থেকে অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ, জল ও মাটি চাই। বীজ যেখানেই উড়ে গিয়ে পড়ুক, অঙ্কুর হওয়ার উপযুক্ত পরিবেশ ও আবহাওয়া যতদিন না পায় ততদিন বীজ এক কঠিন আস্তরণে ঢাকা থাকে। অনুকূল পরিবেশে বীজ থেকে অঙ্কুর বের হয়। ৩-১০ তখন সব খালি খালি লাগিত। কখনকার অনুভূতির কথা বলা হলো, কেন তখন সব খালি খালি লাগতো, ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশে লেখক বলেছেন, যখন তিনি গাছ, পাখি, কীটপতঙ্গের কথা বুঝতে পারতেন না, তখন একা মাঠে কিংবা পাহাড়ে ঘুরতে গেলে খালি খালি লাগতো। তখন লেখক গাছ, পাখি, কীটপতঙ্গের কথা বুঝতে পারতেন না, তাই তার খালি খালি লাগতো। লেখক ক্রমশ বুঝতে পারলেন যে গাছেরাও মানুষের মতো জীবন আছে, তারাও মানুষের মতো খাবার খায়, দিন দিন বাড়ে, গাছেদের মধ্যেও অভাব, দুঃখ, কষ্ট দেখতে পাওয়া যায়। মানুষের মতো তাদেরও কিছু সদ্গুণ দেখা যায়। ঠিক আছে, তো সেই জন্য তিনি এইসব আহ দেখতে পেতেন। ৪-এর দাগ কি বলছে, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। সরল বাক্যে, আগে একা মাঠে পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগিত। তাহাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। হ্যাঁ সূচক বাক্যে, তাদের অনেক কথা বুঝতে পারি, আগে বুঝিতে পারি, আগে যাহা অবদ্ধ ছিল,
ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পায়। জটিল বাক্যে আমাদের মধ্যে যেমন অভাব দুঃখ কষ্ট আছে, ইহাদের মধ্যেও তেমন অভাব দুঃখ কষ্ট দেখিতে পায়। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। না সূচক বাক্যে শুষ্ক গাছের ডাল দেখো নাই, তোমাদের মধ্যে এমন কেহ নাই। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে? প্রশ্ন পরিহার করো। প্রবল বাতাসের বেগে কোথায় উড়ে যায় কেহ বলিতে পারে না। পাঁচের দাগ, পাঁচের দাগ বলছে নিচের শব্দগুলি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কীট পতঙ্গ, কীট ও পতঙ্গ দ্বন্দ্ব সমাস। স্বার্থ ত্যাগ, স্বার্থকে ত্যাগ কর্ম তৎপুরুষ সমাস। বৃক্ষ শিশু, বৃক্ষের শিশু সম্বন্ধ তৎপুরুষ সমাস। বন জঙ্গল, বন জঙ্গল সমার্থক দ্বন্দ্ব সমাস। জনমানব শূন্য, জনমানব শূন্য যে স্থান কর্মধারয় সমাস। দিন রাত্রি, দিন ও রাত্রি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। দেশান্তরে, অন্য দেশে নিত্য সমাস। নিরাপদ, নেই আপদ যার নং বহুব্রীহি সমাস। এরপরে ছয়ের দাগ, নিম্ন রেখাঙ্কিত অংশে কারক বিভক্তি নির্দেশ করো। ঠিক আছে, এখানে কারক বিভক্তি এখানে কোনোটাতেই দাগ দেওয়া নেই, তাই আমরা এখানে বন্ধুত্ব কে করেছি। ঠিক আছে, বন্ধুত্ব কর্মকারকের শূন্য বিভক্তি। এখানে যে কোনো কিছুর একটা তোমরা করতে পারো, এখানে দাগটা দিতে ভুলে গেছে আসল কথা। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। এখানে ইহার সম্বন্ধ পদে র বিভক্তি। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। বীজ হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছেও গাছে তাহাও দেখা যায়। অধিকরণ কারকে এই বিভক্তি তাহাও। এখানে তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। নিরাপদে এটা এটা হচ্ছে সাতের দাগ। সাতের দাগ বলছে সন্ধিবত পদগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। নিরাপদে নিহ যোগ আপদে। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। অপেক্ষা অপযোগ ইচ্ছা, এই প্রকার দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়ে। দেশান্তরে দেশ যোগ অন্তরে। ঠিক আছে, তাহলে এগুলি হলো মানে সন্ধি বিচ্ছেদ এখান থেকে করা হলো এই তিনটির। এরপরে আছে হাওয়ার গান, লিখেছেন বুদ্ধদেব বসু। এটি আমরা পরের ভিডিওতে পড়ব। পরের ভিডিওতে এর মানে মূল বিষয়বস্তু আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।